অর্ডার 10 আদেশ 10, 10 আদেশ থেকে শুধুমাত্র পড়ব হচ্ছে রুল 4। রুল 4 এটা বেশি গুরুত্বপূর্ণ না, হালকা গুরুত্বপূর্ণ রিটেন পরীক্ষার জন্য। অর্ডার 10, রুল 4। আচ্ছা, বাদী পক্ষের আইনজীবী থাকে, বিবাদী পক্ষের আইনজীবী থাকে, থাকে না বলেন? থাকে। সব সময় কি বাদী কোর্টে যায়? যায় না। সব সময় কি বিবাদী কোর্টে যায়? যায় না। কিন্তু মামলার নির্ধারিত তারিখে একজন অ্যাডভোকেটকে যাইতেই হয়। বাদীর আইনজীবী হিসেবে যাইতে হয়, অথবা বিবাদীর আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকতে হয়। বুঝিয়েন, বিবাদীর আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকতে হয়। যখন কোনো অ্যাডভোকেট কোনো পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকে এবং আদালত যদি সেই অ্যাডভোকেটকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, আদালত যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, মনে করেন আমি একটা মামলার বাদী পক্ষের উকিল, আমি একটা মামলার বাদী পক্ষের উকিল, আমি যদি আদালতের প্রশ্নের উত্তর না দিতে পারি, তখন আদালত বলবে ঠিক আছে, এই মামলার যিনি মূল বাদী তাকে 20 তারিখে আদালতে আসতে বলবেন। কাকে বললো? মূল বাদীকে বললো। আর আমি কি বাদী পক্ষের আইনজীবী, আমাকে যখন আদালত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলো তখন আমি উত্তর দিতে পারলাম না। না পারলে আদালত কি করলো, বললো ঠিক আছে, এই মামলার যিনি মূল বাদী তাকে 20 তারিখে আসতে বলেন। ওই 20 তারিখে বাদী যদি আদালতে উপস্থিত হতে না পারে, তার মানে বাদীর ব্যর্থতা। বাদীর ব্যর্থতা কি হবে? মামলাটা খারিজ হয়ে যাবে। আর আমি যদি বিবাদী পক্ষের আইনজীবী হই, আমাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আমি উত্তর করতে না পারি, তাহলে বলবে ঠিক আছে, মূল বিবাদী যিনি, মূল আসামি যিনি, তাকে 20 তারিখে আসতে বলেন। তাকে 20 তারিখে আসতে বলেন। ঠিক আছে। যদি না আসতে পারে, ওই নির্ধারিত শুনানিতে বিবাদী যদি আদালতে না আসতে পারে, তাহলে কি হবে? তার তাহলে বিরুদ্ধে হচ্ছে রায় দেবে। একতরফা চুক্তি হবে। এটাই এটাই আমাদের অর্ডার 10-এর 4 বিধি। 4 বিধিতে বলছে যে জবাব দিতে যদি উকিল ব্যর্থ হয় বা অস্বীকৃতি জানায়, জবাব দিতে যদি উকিল ব্যর্থ হয় বা অস্বীকৃতি জানায়। ক্লিয়ার? অর্ডার 10, রুল 4 শেষ। এরপরে আসেন অর্ডার 12-তে। আদেশ 12। আদেশ 12-র বিষয়বস্তুটা কি? আদেশ 12-র বিষয়বস্তু হচ্ছে অ্যাডমিশনস বা স্বীকারোক্তি। অ্যাডমিশনস বা স্বীকারোক্তি। ক্লিয়ার? অ্যাডমিশনস বা স্বীকারোক্তি। এখন এখান থেকে আমরা শুধুমাত্র পড়ব হচ্ছে রুল 6। আচ্ছা, অনেক সময় আমরা দেখে থাকি, অনেক সময় আহ, আমরা দেখে থাকি এরকম যে বাদী হচ্ছে কি করে, বাদী হচ্ছে
বাদী হচ্ছে মামলা করে, বিবাদী হচ্ছে স্বীকার করে নেয়। অনেক সময় আমরা দেখি না যে বাদী বলে যে আমার এটা 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 চুরি করেছে, বা আমি এই সম্পত্তি বিবাদীর কাছ থেকে পাই। বিবাদী ধরেন স্বীকার করেছে বা কিছুটা মেনে নিয়েছে, এটাকে বলে স্বীকৃতি। প্রশ্ন হচ্ছে স্বীকৃতির উপর ভর করে নির্ভর করে আদালত কোনো রায় দিতে পারে কিনা। অনেক সময় কোর্টে গেলে দেখবেন যে অপরপক্ষ যদি স্বীকার করে নেয়, তখন দেখবে আদালত বলে ঠিক আছে বাদী, এটা নিয়ে সামনে আগানোর দরকার নেই, আমি একটা রায় দিয়ে দিই। তখন রায় দিয়ে দেয়। তাহলে স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত রায় ঘোষণা করতে পারে। এটা বলছে আদেশ 12 রুল 6, রুল 6-তে। তাহলে আমাদের আদেশ 12 শেষ। আদেশ 12-র টপিকটা কি? অ্যাডমিশনস বা স্বীকারোক্তি। এবং আদেশ 12 থেকে আমরা শুধুমাত্র রুল 6 পড়লাম। এবার আমরা চলে আসছি আদেশ 14-তে। আদেশ 14-তে এগুলো হচ্ছে সব এমসিকিউ পরীক্ষার জন্য, ঠিক আছে? এখন যা পড়তেছি, আদেশ 14-র বিষয়বস্তু হচ্ছে অনেক কিছু, মানে বিচার্য বিষয় গঠন আর কি, এই সম্পর্ক তো আচ্ছা। এখন দেখবেন যে, আচ্ছা আদালত কিসের বিচার করে বলেন তো? আমার সাথে আপনার সাথে দ্বন্দ্ব। এখন তৃতীয় কোনো ব্যক্তিকে যদি সালিসকারক হিসেবে মানা হয়, উনি কি বিচার করবেন আমাদের মধ্যে? উনি বিচার করবেন যে আমাদের মধ্যে দ্বন্দ্বের অংশটুকু কি, কোন বিষয়ে দ্বন্দ্ব। তার মানে কি তার বিচার করার বিষয়টা কি? এটাকে এটাকে বলছে বিচার্য বিষয়। এটা কি বলছে? বিচার্য বিষয়। দেখেন, আমি দাবি করলাম আমি আপনার কাছ থেকে 10 টাকা পাই। আপনি বললেন যে হ্যাঁ, আপনি আমার কাছ থেকে 10 টাকা পান। এখানে কোনো আদালতের দরকার আছে? এখানে আদালতের বিচার করার কিছু আছে? নাই। আমি যদি মামলা করি আমি আপনার কাছ থেকে 10 টাকা পাই, আপনি যদি বলেন যে না সম্ভব না, সে আমার কাছ থেকে 1 টাকাও পায় না, তখন আদালত এটাকে বিচার করবে। কনফ্লিক্টের জায়গাটা আদালত বিচার করবে। তাহলে দেখেন, এটা এখানে পড়বেন হচ্ছে অর্ডার 14 রুল 1। বিচার্য বিষয়টা কি? এক পক্ষ যেটা দাবি করবে, অপর পক্ষ যতটুকু অস্বীকার করবে, ততটুকু হচ্ছে সেই মামলার বিচার্য বিষয়। ক্লিয়ার? বিচার্য বিষয় দুই ধরনের। একটা হচ্ছে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়, আর আরেকটা হচ্ছে আইন সংক্রান্ত বিচার্য বিষয়। আইন সংক্রান্ত কিরকম? আপনি বলতেছেন স্যার এর 302 ধারায় মৃত্যুদণ্ড হবে, আর আসামি বলতেছে না স্যার আমি তো শুধু চুরি করেছি, আমার 379 ধারায় চুরির শাস্তি 3 বছর হবে, আমার মৃত্যুদণ্ড হবে না। এটা হচ্ছে আইন সংক্রান্ত বিচার্য বিষয়। ক্লিয়ার? ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় হচ্ছে, আপনি বললেন সে আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে ছুরি টুরি ধরছে, আর সে বলল না স্যার এরকম কিছু ঘটেই নাই, আমি তার ঘরে শুধুমাত্র ঢুকছি। এটা হচ্ছে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় কয় ধরনের? ইস্যুস ইস্যুস কয় ধরনের? দুই ধরনের। দুই একটা হচ্ছে ধরনের। একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা আইন ফ্যাক্ট। সংক্রান্ত একটা ঘটনা রাইট, সংক্রান্ত। রাইট। একটা হচ্ছে আইন সংক্রান্ত, একটা হচ্ছে ঘটনা সংক্রান্ত। এই বিচার্য বিষয়টা গঠন করবে কি? আদালত। আদালত দেখবে যে এই দুইজনের মধ্যে দ্বন্দ্বটা কোথায়, বাদী বিবাদের মধ্যে দ্বন্দ্বটা কোথায়। যখন আইন সংক্রান্ত এবং ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় একই মামলাতে থাকবে, তখন কোনটার নিষ্পত্তি আগে করবে? আইন সংক্রান্ত বিচার্য বিষয়ের ও, নিষ্পত্তি আগে করবে। এটা হচ্ছে রুল 2, ইস্যুস অফ ল অ্যান্ড ইস্যুস অফ ফ্যাক্ট। তার মানে ইস্যুস অফ ল যেটা আছে, অর্থাৎ আইনের, এটা আগে মীমাংসা করবে, সমাধান করবে।
এটা হচ্ছে রুল 2-তে গিয়ে বলেছে। এবার আমরা রুল 8-এ চলে আসি, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষার জন্য। রুল 8 সেখানে বলছে, দেখেন, এই যে শুনানি হচ্ছে শুনানি হচ্ছে শুনানি হচ্ছে, সিভিল মামলায় দেখবেন চূড়ান্ত শুনানি দিনের পর দিন চলতে থাকে, শুনানি আর শেষ হয় না। তাহলে এই চূড়ান্ত শুনানির দিন ধার্য করতে হবে কখন থেকে এবং কত দিনের মধ্যে। এটা বলছে অর্ডার 14 এর রুল 8-এ। সেখানে বলছে, এই যে বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেল, বাদী বিবাদীর মধ্যে উভয়ের মধ্যে কনফ্লিক্টটা কি আছে, দ্বন্দ্বটা কি আছে, এই বিচার্য বিষয় নির্ধারণ হবার পর থেকে, পরদিন থেকে ওই দিন 120 দিনের মধ্যে, 120 দিনের মধ্যে আদালত চূড়ান্ত শুনানির দিন ধার্য করবেন। কত দিনের মধ্যে চূড়ান্ত শুনানি দিন ধার্য করবেন? 120 দিনের মধ্যে। 120 দিন। আর টাইম কাউন্টিংটা শুরু হবে কখন থেকে? আহ বিচার্য বিষয় বিচার্য নির্ধারণের পর। বিষয় নির্ধারণের পর। এটা রুল 8-এ বলেছে। তার মানে অর্ডার 14 থেকে আমরা পড়বো রুল 1, রুল 2, রুল 8। রুল আদেশ 15-তে চলে যাই। আদেশ 15-র রুল 1, দেখেন আমরা বলেছিলাম যে আদালত বিচার্য বিষয় গঠন করবে, দুইজনের মধ্যে দ্বন্দ্ব যেটা সেটা নির্ধারণ করবেন। দুইজনের মধ্যে দ্বন্দ্বের যে জায়গাটুকু, সেটাই সেটাই তো ইস্যু নাকি, সেটাই তো বিচার্য বিষয়, রাইট? দেখা গেল মামলার প্রথম শুনানির দিন, ধরেন আজকে মামলা ফাইল হলো, প্রথম শুনানির দিন ধার্য হলো, আদালত একটা টাইম দিল, ওই ডেটে, ওই তারিখে দেখা গেল বাদীগণ বিবাদীগণ এই উভয়ের মধ্যে কোনো ঝামেলা নাই, উভয়ের মধ্যে কোনো বিচার্য বিষয় নাই। তখন আদালত তৎক্ষণাৎ একটা রায় ঘোষণা করে দিবেন। আদেশ হচ্ছে 15, রুল হচ্ছে 1, অর্ডার 15, রুল 1। আমরা অর্ডার 16 পড়বো না, অর্ডার 17, 18। আমরা কি কি পড়লাম? আদেশ 10, 12, 14, 15। হুম। আদেশ 17-তে আসেন। আদেশ 17 শুধুমাত্র রুল 1, অ্যাডজর্নমেন্ট। অ্যাডজর্নমেন্ট মানে হচ্ছে মুলতবি করা। মুলতবি মানে কি? স্যার, এই কার্যক্রমটা একটু কিছুদিন বন্ধ রাখেন, আমি আগামী তারিখ পর্যন্ত সময় দেন, আমি আসতেছি। আমরা আদালতে টাইম পিটিশন দেই না, সময়ের প্রার্থনা করি না, স্যার আমি এই কারণে আজকে এটা শুনানি করতে পারবো না, আমার সিনিয়র অসুস্থ, আপনি আমাকে 1 মাস সময় দেন। তার মানে কি? এই 1 মাস এই মামলার কার্যক্রমটা বন্ধ রাখেন। কি? এই 1 মাস ওই মামলার কার্যক্রম পদক্ষেপগুলো কি থাকতেছে? বন্ধ থাকতেছে। এটাকে বলছে অ্যাডজর্নমেন্ট বা হচ্ছে মুলতবি। এটাকে বলছে অ্যাডজর্নমেন্ট বা হচ্ছে মুলতবি। ক্লিয়ার? এখন দেখেন, এই অ্যাডজর্নমেন্ট বা মুলতবি বা সময়ের প্রার্থনা দুইটা স্টেজে হয়। আমরা একটু আগে 14 আদেশের 8 বিধিতে পড়ছি, চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবেন 120 দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করার পরে। এখানে দেখেন, একটা হচ্ছে চূড়ান্ত শুনানির পূর্বে, আগে, আর আরেকটা হচ্ছে চূড়ান্ত শুনানি যখন চলতেছে, এট দ্য টাইম অফ পারেম্পটরি হিয়ারিং। এটাকে পিএইচ বলে, পিএইচ। তো এই যে চূড়ান্ত শুনানির পূর্বে আপনি কতবার সময় নিতে পারবেন, আর চূড়ান্ত শুনানির সময়ে কতবার সময় নিতে পারবেন। দেখেন, এই টাইম পিটিশনের কারণে সিভিল মামলার রায় হতে হতে 10 বছর, 20 বছর, 50 বছর চলে যায়। এখানে বলছে চূড়ান্ত শুনানির আগেই
আপনি 6 বার সময় নিতে পারবেন। কয়বার? 6 বার। তবে যদি একটু টাকা পয়সা দেন তাহলে আরো নিতে পারবেন 3 বার। কয়বার? 3 বার। তো আপনি খরচ ছাড়াই পারবেন 6 বার, আর খরচ সহ পারবেন কয়বার? 3 বার। তাহলে খরচ ছাড়া এবং খরচ সহ টোটাল কয়বার পারতেছেন? 9 বার। এটা কখন? বিফোর পিএস, বিফোর পারমেন্টরি হিয়ারিং, মানে চূড়ান্ত শুনানির পূর্বে। এই যে খরচের কথা বলা হচ্ছে, খরচটা কি পরিমাণ? সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 1000 টাকা। এটা বিচারক নির্ধারণ করে দিবেন। কিন্তু এটা এটা গেল চূড়ান্ত শুনানির পূর্বে। তাহলে চূড়ান্ত শুনানি যখন চলতেছে, এই চূড়ান্ত শুনানির পর্যায়ে, এই চূড়ান্ত শুনানির পর্যায়ে কয়বার নিতে পারবে? এই চূড়ান্ত শুনানি যখন একবার শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি মুলতবির প্রার্থনা করতে পারবেন না। পারবেন টাকা দিয়া, খরচ দিয়া। খরচ দিয়ে পারবেন সর্বোচ্চ 3 বার। কতবার? সর্বোচ্চ 3 বার। এখানে কস্ট, কস্ট হচ্ছে 200 to 1000 টাকা। 1000, 200 থেকে সর্বোচ্চ 1000 টাকা এক পর্যন্ত, হাজার যেটা হচ্ছে আদালত নির্ধারণ করে দিবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের চূড়ান্ত শুনানির পূর্বে কতবার, চূড়ান্ত শুনানির পর্যায়ে কতবার, কস্ট কত, এ খরচ কত। এটা হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আদেশ 18। এই যে আমাদের যখন চূড়ান্ত শুনানি শুরু হয়ে দাদা, যায়। একটা জি দাদা। কোশ্চেন ছিল। হুম। এই শুনানির ব্যাপারে একটা কোশ্চেন ছিল। হুম। এই ছয় 6 বার আর 3 বার 9 বার, এইটা কি দুই পক্ষ মিলে না দুই এক এক পক্ষ মিলে। পক্ষ 9 বার দুই পারবে? পক্ষ, দুই পক্ষ মিলে। না না না, এক এক পক্ষ 9 বার। একক পক্ষ 9 বার, দ্যাট ইজ 9 বার। দুই পক্ষ মিলে 18 বার পর্যন্ত 18, পারবে। 18 বার। কারণ এই এটা সুযোগটা তো আমার দুই কাছে একটু পক্ষের অস্পষ্ট জন্যই। ছিল, যে এটা অস্পষ্ট ছিল না। ওকে। হবে। এবার আসেন অর্ডার 18-তে। সেখানে দেখেন যে মামলার শুনানি ও সাক্ষীর জবানবন্দি গ্রহণ। আমরা একটু আগে চূড়ান্ত শুনানির কথা শুনলাম। এই চূড়ান্ত শুনানিতে কিন্তু একজন বিচারককে একটা মামলার পিছনে অনেক সময় দিতে হয়, অনেকক্ষণ ধরে শুনতে হয়। যেমন এমনিতে মামলাগুলো বিচারক 1 সেকেন্ড 2 সেকেন্ড শুনে, এখানে আর 1 সেকেন্ড 2 সেকেন্ডের সময় নাই। এখানে এক একটা মামলা আধা ঘন্টা 1 ঘন্টা শুনতে হয়। তাহলে অর্ডার 18, রুল 20, আদেশ 18-র বিধি 20। এখানে আমরা কজ লিস্ট দেখব। সিএল যেটাকে বলে কজ লিস্ট, দৈনন্দিন কার্য তালিকা। দেখবেন আপনি যখন আইনজীবী হবেন, তখন আপনার চেম্বারে একটা ডায়েরি মেনটেন করবেন যে আজকে এই তারিখে আপনার কটা মামলা আছে। ঠিক এরকম ভাবে বিচারকরা আদালতও কিন্তু একটা কজ লিস্ট মেনটেন করে। এই চূড়ান্ত শুনানিতে, শুনানির জন্য সেই ডায়েরিতে সর্বোচ্চ মামলা রাখা যাবে 100টা। আর প্রতিদিন শুনবে সর্বোচ্চ 5টা করে। কিন্তু ডায়েরিতে কখনোই 70-টির নিচে মামলা থাকা যাবে না। যখন এই 70-70 হয়ে যাবে, তখনই এটা আবার 30টা দিয়ে ফিল আপ করে 100 করে করে ফেলা হবে। ক্লিয়ার? তার মানে চূড়ান্ত শুনানির পর্যায়ে দৈনন্দিন কার্য তালিকায় সর্বোচ্চ মামলা থাকবে 100টি। কমপক্ষে 5টি মামলা, সর্বোচ্চ 5টি মামলা শুনানি করবে। 70টির নিচে মামলা রাখা যাবে না। এটা হচ্ছে রুল 20। ভাইয়া আরেকবার একটু বলেন তো ভাই, আমি বুঝতে পারি নাই। যখন চূড়ান্ত শুনানি শুরু হয়, তখন আদালতের একটা ডায়েরি আছে। ওই ডায়েরিতে মামলা রাখতে পারবে সর্বোচ্চ কয়টা? 100টা। 100টা। কমপক্ষে কয়টা? 70। 100টা। 70-টির নিচে হবে না, রাইট? আর 70-এর প্রতিদিন নিচে, হ্যাঁ। আদালত শুনবে কয়টা? উম, 5টা। প্রতিদিন আদালত শুনবে হচ্ছে 5টা। 5টা করে। সর্বোচ্চ 5টা। 5টা চূড়ান্ত শুনানি। হ্যাঁ, প্রতিদিন। এবার আদেশ 19। আদেশ 19-এর হেডলাইন হচ্ছে এফিডেভিট বা হলফনামা। কোন আদেশে রয়েছে? আদেশ 19-এ রয়েছে। আদেশ 19-এর হেডলাইন কি বা আদেশ 19-এর বিষয়বস্তু কি? এফিডেভিট বা হলফনামা, শপথনামা যেটা বলেন, এটা শেষ। আদেশ 20।
অর্ডার 20 রুল 1। আদেশ 19 শুধু 19 না এর বিধি আছে? না, কোনো বিধি পড়া লাগবে না। আদেশ 19-এর বিষয়বস্তু কি বা আদেশ 19 কি সম্পর্কে, এফিডেভিট বা হলফনামা, বিধি পড়া লাগবে না। এবার আদেশ 20, আদেশ 20 রুল 1, রুল 5 ক 5A। এই যে আমরা রায়ের কথা বলি, ডিগ্রির কথা বলি, দেখেন এখানে রায় এবং জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি এর পার্থক্য কি সেটা আমরা পরে পড়বো। এই জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি কোন আদেশে রয়েছে? আদেশ 20-তে রয়েছে। আদেশ 20 রুল 1-এ বলছে, এই যে আমরা যে বলতেছি যে রায় ঘোষণা করবে, রায় ঘোষণা করবে, জাজমেন্ট প্রনাউন্স করবে, কখন প্রনাউন্স করবে? দুই পক্ষের শুনানি শেষ, শুনানি শেষ হওয়ার পর সাথে সাথে আদালত রায় দিয়ে দিবে, অথবা অন্য কোনো দিন আদালত রায় দিবে, তবে সেটা সর্বোচ্চ 7 দিন হবে। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আদালত রায় ঘোষণা করবে। রায় ঘোষণা হয়ে গেলে তার পরবর্তী 7 দিনের মধ্যে আদালত ডিক্রি দিবে। এটা বলছে রুল 5A-তে। তার মানে আগে দিবে রায়, তারপরে দিবে ডিক্রি। আগে দিবে রায়, তারপরে দিবে ডিক্রি। ক্লিয়ার? তাহলে রুল 1 এবং রুল 5A আমরা আগামী ক্লাসে পড়ব। আগামী ষষ্ঠ সিপিসি ক্লাসে পড়ব আদেশ 21। আদেশ 21 থেকে পড়ব হচ্ছে রুল 11, রুল 84, 85, রুল 90, রুল 98। আদেশ 21-এর সাথে মিল রেখে ধারা পড়তে হবে ধারা 56, ধারা 58, ধারা 74, ধারা 51। এরপর আমরা আদেশ 22 পড়ব, আদেশ 23 পড়ব, আদেশ 26, আদেশ 26-এর সাথে ধারা 75, আদেশ 32, আদেশ 33, আদেশ 35। এটা হচ্ছে আমরা আগামী আগামী ক্লাসে পড়ব।